বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় হরিডাক্ত উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা দেখছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক, হরিডাক্ত উচ্চ বিদ্যালয়, কাজীপুর, সিরাজগঞ্জ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো আমি এর আগেও নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের 3টা পাঠ অলরেডি দিয়েছি। এটা আমার 4th ক্লাস এবং আজকের ক্লাস হবে নবম ও দশম শ্রেণীর বাংলা 2য় পত্র থেকে। আর এই বাংলা 2য় পত্রে যে টপিকটা আজকে পড়াবো আমি, সেটা শুধু তোমাদের কাছে না, সারা বাংলাদেশের মানুষের কাছে, স্কুল থেকে শুরু করে কলেজ এবং যারা চাকরিজীবী তাদের কাছেও এই পাঠটা সবাই মনে করে এটা অত্যন্ত জটিল, এটা অত্যন্ত কঠিন, অনেকেই এটাকে পোষ করে চলে যায়। কিন্তু আমি আশা রাখছি তোমরা যদি আজকের এই ক্লাস খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে দেখতে পারবা এই জটিল জিনিসটা তোমাদের কাছে আর জটিল থাকবে। আমি 3টা ক্লাসের মাধ্যমেই, আজকে আমার একটা প্রারম্ভিক ক্লাস, আমি 3টা ক্লাসের মাধ্যমেই আমি এই টপিকটা আমি শেষ করব। আজকে প্রাথমিক পর্যায়ে যতটুকু পারি আমি আলোচনা করব, কারণ ভিডিও লম্বা হলে অনেকে দেখতে চায় না। তাই আমরা পাঠে যাই, সেই জটিল জিনিসটা কীভাবে সহজ করা যায় সেটাই তোমাদের আমি এখন দেখাবো। দেখো, আমি একটা গল্প আমি বলে লিখব। এই গল্পটা দেখো, এরকম বেমানা গল্প মনে হয় জীবনে কোনো মিশ্রণ নেই। দেখো তো কীরকম গল্পটা হলো এরকম। যিনি জজ তিনি সাহেব বিলাত হইতে ফেরত রাজার কুমারকে চিরকাল ব্যাপিয়া সুখী করার জন্য সিংহ চিহ্নিত আসনে বসায়। দেখো কিরকম একটা গল্প তোমাদের আমি এখানে লিখলাম, আর ওনার জীবনে এরকম গল্প শুনবে। কি লিখলাম? যিনি জজ তিনি সাহেব বিলাত হইতে ফেরে রাজার কুমারকে চিরকাল বেটা সুখী করার জন্য সিংহ চিহ্নিত আসনে বসান। কেমনটা বাক্যটি কি সুন্দর লাগতেছে? বাক্যটি কি স্মার্ট লাগতেছে গল্পটাকে? আমার মনে হয়। দেখো তো, এটা কিন্তু এভাবে লিখি। জজ সাহেব বিলাত ফেরত রাজকুমারকে চিরসুখী করার জন্য
সিংহাসনে বসাবে। এখন দেখুন বাচ্চারা কত সুন্দর হয়ে গেল, কত স্মার্ট হয়ে গেল। কি জজ সাহেব বিলাসঘর রাজকুমারকে সৃষ্টি করার জন্য সিংহাসনে বসাবে। কত সুন্দর একটা স্মার্ট বাক্য আমরা পেয়েছি। এখানে আমরা দেখো কি কাজটা হয়ে গেছে। দেখো আমি এখানে লিখেছিলাম যে যিনি জজ তিনি সাহেব, এটাকে আমরা কিন্তু লিখতে পারি জজ সাহেব। জজ সাহেব লিখতে পারি না? হ্যাঁ অবশ্যই। আবার দেখো বিলাত হইতে ফেরত, বিলাত হইতে ফেরত, এটাকে আমরা লিখতে পারি বিলাত ফেরত। বিলাত ফেরত। আবার দেখো চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, এটাকে আমরা লিখতে পারি চিরসুখী। চিরসুখী। সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা লিখতে পারি সিংহাসন। তাহলে দেখো কি হয়ে গেল, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, রাজা কুমার রাজকুমার, জায়গা জায়গায় আপনার কি করে লিখেছি। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পেলাম, কি দেখতে পেলাম যে যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব। দেখো এখানে চারটা শব্দ আছে, এই চারটা শব্দকে আমরা সংক্ষেপে করে একত্রীকরণ করে মিলন করে আমরা এখানে কি লিখলাম, জজ সাহেব। আবার দেখো রাজা কুমার আমি লিখি নাই, জায়গা নেই, রাজা কুমার রাজকুমার, এটাকে সংক্ষিপ্ত করলাম। আবার বিলাত হইতে ফেরত, এখানে আমরা সংক্ষেপে কি লিখলাম, বিলাত ফেরত। আবার দেখলাম চিরকাল ব্যাপিয়া সুখী, একে সংক্ষিপ্ত করে লাগাই চিরসুখী। তাহলে আবার সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, একে আমরা লিখতে পারি সিংহাসন। এই যে আমরা 1 2 3 4 চারটা পদকে একত্রিত করে আমরা একটা পদ লিখলাম, 3টা পদকে একত্রিত করে একটা লিখলাম, আবার 3টা পদকে একত্রিত করে একটা লিখলাম। এইভাবে আমরা কি করলাম, 2 বা ততোধিক পদ একত্রিত করলাম। অর্থাৎ ঘটনাটা কিরকম ঘটলো, যে পরস্পর সম্পর্ক, এদের সাথে এদের সম্পর্ক আছে, এদের সাথে এদের সম্পর্ক আছে, এদের সাথে এদের সম্পর্ক আছে, এর সাথে আর এরকম সবার সাথে সবার সম্পর্ক আছে, এরকম পরস্পর সম্পর্কযুক্ত 2 বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা কি বলি, হ্যাঁ তাকে আমরা বলি সমাস। অতএব আজকে আমরা আলোচনা করবো, আমাদের পাঠ শিরোনাম হবে সমাস। সুন্দর বুঝতে পারছো তোমরা? আজকে তাহলে আমরা আলোচনা করব আমাদের সেই সবচেয়ে ছাত্রদের কাছে যে ভীতির ব্যাপার, যেটা কঠিন ব্যাপার মনে হয়, সেই জিনিসটা আলোচনা করবো আমরা সমাজ। তাই দেখো এখানে আমরা সমাজ যে পড়ব, এই সমাজ আমাদের অর্থটা আমরা আগে একটু জানি, সমাজ অর্থটা। তাহলে দেখলাম সমাজ, সমাজ এইটার অর্থ আমি লিখতে পারি মিলন, এটা অর্থ লিখতে পারি সংক্ষেপণ, এটার অর্থ লিখতে পারি এক পদীকরণ, এক পদীকরণ। এখন অনেকেই হয়তো মনে করে যে মিলন তো হলো সন্ধির বেলাতে হয়। হ্যাঁ সঠিক কথা, মিলন সন্ধির বেলা হয়, সমস্যার বেলা হয়। কেমন করে হয়? আমরা জানি যে সন্ধি কাকে, 2টা ধ্বনির মিলন, 2টা বর্ণের মিলনে সন্ধি হয়। আর এখানে আমরা দেখলাম যে যিনি জজ তিনি সাহেব, চিরকাল ব্যাপিয়া সুখী, রাজা কুমার, সিংহ চিহ্নিত আসন, এখানে একাধিক পদ মিলন হওয়ার ফলে একটা পদ আছে। অর্থাৎ সমাজ শব্দের অর্থ মিলন, এটা বলা হয়।
আবার সংক্ষেপণ, সংক্ষেপণ কেমন করে হলো? ওই যে লিখছিলাম আমি যে যিনি জজ সিনি তাহের সাহেব, এই চারটে শব্দকে আমি সংক্ষেপ করলাম, কি সংক্ষেপ হয়ে গেল আমার জজ সাহেব। আবার ধরে এক পদে করি, এই যে দ্বিগত অধিক পদ বা একাধিক পদ একত্রিত হয় একটা পদ হলো, সেটা হলো সিংহচিহ্নিত আসন, একটা পদ হয়ে গেল সিংহাসন। অতএব এটা শব্দের অর্থ, সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, এক পদীকরণ, এগুলা সব কিছুই এটা হতে পারে। কারণ হলো যে দুই বা ততোধিক পদ একত্রিত হয়, যদি পরস্পর সম্পর্ক দুই বা ততোধিক পদ একত্রিত হয় যদি নতুন শব্দ গঠন করে, সেই প্রক্রিয়ার নাম হলো সমাস। সমাসের বিভিন্ন রকম সংজ্ঞা দেওয়া আছে, এটাও একটা সংজ্ঞা। তোমাদের সংজ্ঞাটা মুখস্থ করবে ঠিক যেভাবে তোমার উদাহরণ দেওয়া আছে, উদাহরণ দেখে দেখে বুঝতে করার চেষ্টা করবে। যে আমি লিখেছিলাম যে সিংহ চিহ্নিত আসন, তিনটে পদ আছে, তিনটে পদ মিলে কি হয়ে গেল সিংহাসন। এই যে একাধিক পদ একত্রিত হয় এক পদ হলো সিংহাসন, এটি হলো এই প্রক্রিয়াটার নামই হলো সমাস। এখন আমরা দেখব যে সমাসের আসলে ব্যুৎপত্তিগত অর্থটা কি সেটা দেখব। সমাস আসলে এটা হলো একটা সংস্কৃত শব্দ, সমাস এটা হলো সংস্কৃত শব্দ। আর ব্যুৎপত্তিগত অর্থ লাগে ভাঙা, এটাই পাওয়া হলো সংযোগ, অসযোগ, বাংলাতে হলো অ, কিন্তু সংস্কৃতি বেলায় একে বলে হলো ভঙ্গ। এটা সমাজকে আমরা ভাঙবে, আমরা এইভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। এখন কথা হলো যে আমরা সমাজ কেন শিখি, এর আগের উদাহরণ থেকে তোমরা কিন্তু বুঝতে পেরেছো। প্রথমে বলেছি এটা কিন্তু প্রারম্ভিক আলোচনা, এর আগের উদাহরণ থেকে তোমরা বুঝতে পেরেছো যে কেন আমরা সমাজ করি। কেন আমরা সমাজ করেছি? আমি যে গল্পটা লিখেছিলাম, গল্পটা কিন্তু চমকপ্রদ হয়নি, অর্থাৎ সুন্দর শোনা হয়নি। তাহলে কেন করবো আমরা? আমরা এখানে নতুন শব্দ করার জন্য, আমরা নতুন শব্দ সৃষ্টি করার জন্য আমরা সমাস করবো। তারপরে কি করবো? যে একাধিক পদকে একত্রিত করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য আমরা সমাস করবো। এই গল্পটাকে শ্রুতিমধুর করার জন্য আমরা সমাস করব। এখন তোমার সমাস হতে গেলে, সমাস নির্ণয় করতে গেলে কিছু শর্ত তোমাকে মানতে হবে। কিছু শর্ত দিলে এক নম্বর শর্ত তোমাকে বলি যে এক পদের মধ্যে সমাস হবে না। এক পদে সমাস হবে না। যেরকম মনে করে হাত, কিন্তু হাতকে সমাস করে করলে হবে না, তাহলে একটা পদ আমাদের সংজ্ঞার ভিতরে দেওয়া আছে। একাধিক পদ হতে হবে বা দ্বিগত অধিগত, একত্র অর্থগত দ্বিগত অধিগত একত্র হয় এক জায়গায় হবে, কিন্তু এখানে তা নেই। অতএব এটা সমাস হবে না, তার মানে একটা পদের কোনো সময় সমাস হবে না। তাহলে কি কমপক্ষে আমাকে দুইটা পদ হতে হবে, দুইটা পদ থাকতে হবে। যেমন মনে করো যে খাতা, এটা একটা পদ, এটা হবে না। যে বলবো খাতা ও কলম, তখন কিন্তু এটা হয়ে গেল খাতা কলম। অতএব এই দুইটা পদ ছাড়া কোনো সময় দুইটা পদ থাকতেই হবে, কমপক্ষে দুইটা পদ থাকতেই হবে। আর একটা হলো কি, একটা শর্ত কি, অবশ্যই তোমাকে অর্থের সম্পর্ক থাকতে হবে। অর্থের সম্পর্ক থাকতে হবে। কেমন করে অর্থের সম্পর্ক থাকতে হবে? যেরকম যদি আমি বলি যে ডাস্টার, মাছ, কলম, এইটা দেখো কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নেই। অতএব একাধিক পদ হলেই কিন্তু অনেক সময় সময় তা পরস্পর অর্থের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তাই না আমাকে এখানে কি বুঝতে পারলাম আমরা যে সমাস শব্দের কমপক্ষে এই তিনটে শর্ত থাকতে হবে। এক পদে কোনো দিনে সমাস হবে না,
দুইটা পদ থাকতে হবে, কমপক্ষে দুটো পদ থাকতে হবে এবং সেটা অর্থের সম্পর্ক থাকতে হবে। আচ্ছা, এখন এই সমাস নির্ণয় করার আগে, সমাস জানার আগে আমাদের কিছু পরিভাষা জানতে হবে। সমাসের কিছু পরিভাষা আছে, সেগুলো জানতে হবে। পরিভাষা, সমাজের কিছু পরিভাষা আছে, সেটা আমরা জানতে হবে। সেই পরিভাষাগুলো কি? এক নম্বর হইল ব্যালব্যাক, অনেকে আর কি বলে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। দুই নম্বর হলো সমস্যমান পদ, সমস্যমান পদ। তিন নম্বর হলো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, সমস্ত পদ। আর কি জানতে হবে? পূর্বপদ, পরপদ, এটা লিখলাম, এটা জানতে হবে। তাহলে এই পরিভাষাগুলো কি? এই একটা পরিভাষা আমাদের জানতে হবে। এখন আমরা দেখব এই পরিভাষাগুলো আসলে কি, এদের সংজ্ঞা কি, এদের কেন দরকার, এরা কোথায় কিভাবে এরা বসে। আমরা একটু উদাহরণ দিই। সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। দেখো এখানে এই পুরাটার নাম হলো তোমার ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য যেটা বলে এটা বলতে পারে। এই পুরাটা সিংহ চিহ্নিত আসন, এই পুরাটা এইটা হলো ব্যাস বাক্য। আবার সিংহ এই চিহ্নিত এই আসন, এই প্রত্যেকটার নাম হলো সমস্যমান পদ। সমস্যমান পদ অনেকদিন লেখা তো হাতের লেখা একটু নষ্ট হয়ে গেছে। আবার দেখো যে তাহলে আমি কি ব্যালব্যাক দেখলাম যে যে কয়েকটা পদ মিলে সমাস হয় সেই কয়েকটা পদ একত্রিত বলে বলা হলো ব্যালব্যাক। আবার এই প্রত্যেকটা ব্যালব্যাকের ভিতরে প্রত্যেকটাতে শব্দ আছে, সিংহ, এই চিহ্নিত আসন, প্রত্যেকটাকে বলা হয় সমস্যমান পদ। আর এই সমাস নিষ্পন্ন পদটির নাম, অর্থাৎ এই যে এই সমাস নিষ্পন্ন পদটির নাম, এটার নাম হলো সমস্ত পদ। সমস্ত পদ বা সমস্ত পদ বা ওই সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ এটা বলা যায়। এই যে সমস্ত পদ বা এক এক এই সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্যমান পদ। তোমাদের বই দেখে মুষ্টি করতে যাও, অনেক মনে থাকবে সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ। আবার তুমি এভাবেও বলতে পারো যে ব্যালব্যাক কাকে বলে, যে সমস্ত পদকে বিশ্লেষণ করার জন্য যে বাক্যটা থাকে সেই বাক্যটার নাম হলো ব্যালব্যাক। এই সিংহাসন একে আমরা বিশ্লেষণ করে কিভাবে, সিংহ চিহ্নিত আসন। এই যে সমস্ত পদকে ভাঙায় যে বাক্যটা পাওয়া যায় সেটি হলো ব্যালব্যাক বা বিগ্রহ বাক্য বা সমান বাক্য। আবার কি বললাম যে এই ব্যালব্যাকের প্রতিটা পদ, সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ, এই প্রতিটা পদ এই যে এখানে লিখে দিছি, এই প্রতিটা পদ নাম হলো, এক একটা নাম হলো সমস্যমান পদ। এখানে আবার আর একটা জিনিস তোমাদেরকে দেখায় যে সেটা হলো যে এখানে দেখো এই সমস্ত পদে দুইটা জিনিস আছে। একটা হলো কি, একটা হলো সিংহ, একটা হলো সিংহ মনে করো আপনার দিলাম, আর একটা বোঝানোর জন্য, আর একটা আসন। তাহলে এই যে সিংহ, এটার নাম হলো তোমার পূর্বপদ, এটার নাম হলো পূর্ব। অর্থাৎ সমস্ত পদের যে
পদটা প্রথমে থাকবে সেটার নাম হলো পূর্বপদ, আর এই যে আসন এটার নাম হলো পরপদ। তাহলে আমরা এখানে কি লিখেছি, সমাসের কিছু পরিভাষা করবো। সেই পরিভাষাগুলো কি? পরিভাষাগুলো ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, তিনটা আমি বলা যায়। আমাদের অনেক সময় পরীক্ষা আসে ব্যাস বাক্যের অপর নাম কি, অতএব অবশ্যই তোমাকে জানতে হবে ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। আবার আবার হলো যে এই সমস্যমান পদ কাকে বলে? সমস্যমান পদ কাকে? তার মানে আমি কি বলবো যে ব্যাস বাক্যের প্রতিটা শব্দটি সমস্যমান পদ, এটা একটা গেল। সমস্ত পদ কাকে বলে? তাহলে যে পদকে ভেঙে বা বিশ্লেষণ করে সমাস নির্ণয় করা হয় তাকে আমরা বলবো সমস্ত পদ। এই যে সিংহাসনকে ভেঙে আমরা বিশ্লেষণ করলাম, এটা হলো আমার ওই ব্যাস বাক্য। আর এই সিংহাসনকে যে ভাঙাইছি, অর্থাৎ এইটা হলো যে পদকে ভাঙালাম, সেই পদটার নাম হলো তোমার সমস্ত পদ। আর এই সমস্ত পদের দুইটা অংশ থাকে, একটা হলো পূর্বপদ আর একটা নাম হলো পরপদ, বা আর একটা নাম আছে, এটা কিন্তু পরীক্ষা আসে যে পরপদের আর এক নাম কি? পরপদের আর এক নাম উত্তরপদ। পরপদের আর এক নাম হলো উত্তরপদ। আচ্ছা, এখন আমরা দেখব এই যে সমস্ত পদের এতক্ষণ লিখলাম, এই সমস্ত পদগুলো আমরা কেমন ভাবে আমরা লিখতে পারি। দেখো, মা ও বাবা কি হবে? মা বাবা। এই এক রকম করে লিখলাম, সেটা কি যে মাঝখানে একটা সমস্ত পদের মাঝখানে একটা ড্যাশ চিহ্ন বসলো। এরপরে আবার যদি আমি লিখি যে তোমার ওই সিংহ চিহ্নের আসলে দিলাম বা পিলাভিত দিলাম, না সিংহাসন সিংহ চিহ্ন আসল, সিংহ চিহ্নিত আসন, এটা সমান কি হবে? সিংহাসন। সিংহাসন। দেখো এটা আর কিন্তু এটার মতো না, এটা দুইটা পদ আছে, মাঝখানে ড্যাশ আছে, আর এখানে কোনো ড্যাশ নেই এবং পুরো শব্দটাই একভাবে লেখা। এইভাবে সমাসের সমস্ত পদ লেখা হয়। আবার দেখো যে দিন দিলাম, দিন এটা সমান হবে প্রতিদিন। এই দেখো, তাহলে আমরা সমস্ত পদকে আমরা তিন রকম করে লিখতে পারি। একটা হলো মাঝখানে তোমার ড্যাশ দে, আর একটা পুরো একটা শব্দ হবে, আর একটা মাঝখানে একটা ফাঁক থাকবে। এইভাবে আমরা সমস্ত পদকে আমরা লিখতে পারি। বেশ গরম। এখন আমরা করবো হলো যে সমাসে আমরা একটু দেখে আসি যে আসলে আমরা জানলাম পরিভাষাগুলো, আমরা জানলাম সমস্ত পদ কিভাবে লেখা সেটা আমরা জানলাম। আমরা এখন দেখবো আসলে সমাস কত প্রকার। সমাস প্রধানত ছয় প্রকার। এক নম্বর দ্বন্দ্ব লেখার সময় কিন্তু সব শিক্ষা করবে। দ্বন্দ্ব বান্ধব অনেক সময় যদি দয় দ্বন্দ্ব মিলে দ্বন্দ্ব সমাস। দুই নম্বর দিলাম কর্মধারায় সমাস। তিন নম্বর দিলাম তৎপুরুষ সমাস। চার নম্বর দিলাম বহুব্রীহি সমাস। পাঁচ নম্বর দ্বিগু সমাস। ছয় নম্বর অব্যয়ীভাব। সমাস প্রধানত সমাস এখান থেকে লিখছি, কিন্তু আমি সমাস প্রধানত ছয় প্রকার।
তার মানে কি তাহলে অপ্রধানত আছে, হ্যাঁ অপ্রধানত আছে। অপ্রধানত অপ্রধান সমাস হলো অপ্রধান সমাস হলো তোমার আছে হলো প্রাদি সমাস, তারপর আছে হলো নিত্য সমাস, তারপরে আছে হলো অলুক সমাস, তারপরে আছে হলো উপপদ সমাস। এরকম অনেক সমাস অপ্রধানত সমাস আছে। প্রধানত 6 প্রকার, আর অপ্রধান সমাস আছে আরো এরকম অনেকগুলো আছে, এগুলো অপ্রধান সমাস। এখন আমরা দেখব যে এই বৈশিষ্ট্য ভিত্তিতে আসলে অনেকেই এখানে সমাসের অনেক ব্যাকরণবিদ এখানে ওই দ্বিগু সমাসকে কর্মধারের ভিতরে অন্তর্ভুক্ত করছে, আবার কর্মধারাকে তৎপুরুষের ভিতরে অন্তর্ভুক্ত করছে। সেই দিক থেকে বিচার করলে আমরা বলতে পারি সমাস হলো 4 প্রকার। একটা হলো দ্বন্দ্ব সমাস, আরেকটা তৎপুরুষ সমাস, আরেকটা বহুব্রী সমাস, আরেকটা হলো অব্যয়ীভাব সমাস। আচ্ছা, এখন আমরা দেখব যে সমাসে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে, এই জিনিসটা আমাদের জানতে হবে। আচ্ছা, তাই আমরা প্রথমে আমরা দেখি যে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে। তারপরে আমরা আসি কর্মধারায়। এটা পর পদের অর্থ প্রাধান্য থাকবে, তারপরে দ্বিগু সমাসে ওই পর পদের অর্থ প্রাধান্য থাকবে। তারপরে তৎপুরুষ সমাসে পর পদের অর্থ প্রাধান্য থাকবে। আচ্ছা, এখন হলো আমাদের বহুব্রী সমাসে পরপদ পূর্বপদ কোনের অর্থ না, এটা অন্য পদের অর্থ প্রাধান্য থাকবে। অন্য পদের অর্থ প্রাধান্য থাকবে। আর শেষে আছে অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য থাকবে। পূর্ব পদে এখন তোমাদের জিনিসটা উদাহরণ দিয়ে তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো, আমি যদি এখানে দ্বন্দ্ব সমাসের বেলায় এখানে লিখলাম যে মা ও বাবা, তাহলে কি হলো? মা বাবা। দ্বন্দ্ব সমাস অবশ্যই খেয়াল করবে। এই দেখো যে মা একটা পদ, বাবা একটা পদ, ব্যাস বাক্যের ভিতরে আছে। এখানে সমস্ত পদে যা কিন্তু তোমার শুধু বাবা আছে তা কিন্তু নাই, শুধু মা আছে তা কিন্তু নেই, মাও আছে বাবাও আছে। অর্থাৎ এই যে দ্বন্দ্ব সমাসের 2টা পদ, মা একটা পদ, বাবা একটা পদ, 2টা পদের অর্থই প্রাধান্য আছে। এটা গেল আমার দ্বন্দ্ব সমাসের বেলায় গেল। এরকম যদি বলো বই প্রস্তুত, বই ও প্রস্তুত, 2টা পদেরই উভয় পদেরই অর্থাৎ পূর্ব পদ এবং পদ উভয় পদের অর্থ প্রাধান্য থাকতে হবে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এখন আমরা দেখি কর্মধারায় সমাসে লিখছি যে কর্মধারায় সমাসে পর পদের অর্থ প্রাধান্য থাকবে। আচ্ছা, কর্মধারায় সমাসটা আমি এখানে লিখে দেয় যে দেখো, নীল যে আকাশ সমান কি? নীল আকাশ। আচ্ছা, তাহলে চিন্তা করবে আমি কি বলছি? পর পদের অর্থ। পর পদ মানে কি? সমস্ত পদে আমরা জানি যে প্রথমকার পদ ছিল পূর্বপদ এবং পরেরটা হলো পদ। তাহলে নীল যে আকাশ, আমি বললাম যে থাক নীল, তুমি নীল দিয়ে কি কোনো কিছু অর্থ বুঝতে পারছো না? যদি তুমি নীল পদের আকাশ ধরো, হ্যাঁ এটা আকাশ। অতএব এই যে পর পদের অর্থ প্রধান পাবে তোমার কর্মধারায় সমাস। আচ্ছা, এখন এটা হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাস এখন তুমি এখানে দিয়ে দিই। আমি দেখো যে ত্রি বা 3 দিয়ে এখানে 3 ফলা সমান, এটা হয়ে গেল ত্রিফলা। এখন দেখো পর্বত কেমন কেমন হয়, তুমি ফলা ধরে রাখো ত্রি
পারলাম? কিছুই বুঝতে পারলাম না, এটা কোনো জিনিসই হলো না। ত্রি বাদ দাও, ফলাটা কেমন তোমার ত্রি ফলা, তিনটে ফলা, তাতে এই যে পরপদের অর্থ প্রাধান্য। এইবার আসা হলো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে আমি লিখি যে তৎপুরুষ সমাসে লিখলাম বসতের নিমিত্তে বাড়ি, তাই হবে বসত বাড়ি। দেখো তৎপুরুষ সমাসে বলছে কি পরপদের অর্থ কত থাকবে, তুমি বাড়ি বাদ দাও, দেখো বসত কিছু কি বুঝতে পারো, কিছুই বুঝতে পারো না। কিন্তু তুমি যদি বসত বাদ দাও তাহলে বাড়ি আর কষ্টই বুঝতে পারছো, এটা একটা বাড়ি। কিন্তু বাড়ি ধরে দেখো বসত কি, বসতিও বুঝতে পারো। অর্থাৎ এই যে তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রাধান্য থাকবে। এইবার কি বললাম বহুব্রী সমাস, অন্য পদের অর্থ প্রাধান্য থাকবে। বহুব্রী সমাসে আরো কিছু কাহিনী আছে, আমি তোমাদের বলবো আজকে না, সময় যেহেতু কম। বহুব্রী সমাস অন্য পদের অর্থ, এখন তোমাকে আমি দেখাই যে এখানে একটা উদাহরণ দিই আমি, 10 আনন যা সমান 10 আনন। দেখ কি বলছি আমি, কোনো পদের অর্থ কম থাকবে না, এই 10-এর অর্থ থাকবে না, আনন অর্থ থাকবে না। 10 মানে আমাদের সংখ্যা, আর আনন মানে হলো মুখ, তাই 10টা মুখ। 10টা মুখ কার আছে? এই রাক্ষস রাজ রাবণের আছে 10 আনন। এই 10 আনন হলো কি একজন ব্যক্তিকে বুঝি, 10 আনন রাক্ষস রাজ রাবণ কিন্তু হয়েছে। অর্থাৎ এখানে 10-এর অর্থ প্রাধান্য থাকে না, পূর্ববর্তী থাকে না, পরবর্তী থাকে না, নতুন একটা অর্থের প্রাধান্য পাইছে। অর্থাৎ সেটা হবে তোমার বহুব্রী সমাস। এবার আমরা আসি অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসে কি হবে? অব্যয়ভাব সমাসে হবে যে বলছে কি পূর্ব পদের অর্থ প্রাধান্য থাকে। দেখে লিখলাম অব্যয় সমাস, লিখলাম জলের অভাব, তাহলে কি হবে নির্জন, জলের অভাব নির্জন। এখন দেখো যে আমি যদি তোমার নি বাদ দিই তাহলে কোনো অর্থ হচ্ছে না। জল কিরকম জলবায়ু সমাসের অর্থ হচ্ছে না, যেই তুমি জল কি ধরবা তাহলে নি মানে নাই জল, এই যে নাই জল পাই, তার মানে এখানে পূর্ব পদের অর্থ প্রাধান্য পেল। তে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আজকে আসলে সমাসের প্রাথমিক পর্বের আলোচনায় আজকে আমরা এটুকুই রাখলাম। ইনশাল্লাহ আশা করবো পরবর্তী আর 2 ক্লাসের মধ্যেই আমি তোমাদের সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনাটা সেটা আমরা করতে পারবো। আর অবশ্যই তোমরা এই অনলাইনে ক্লাসগুলো দেখে অবশ্যই লাইক, কমেন্ট এবং গঠনমূলক সমালোচনা করবা। যদি তোমরা গঠনমূলক সমালোচনা করো তাহলে আমরা আরও ভালোভাবে তোমাদের ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসবো। তা সবাই এই ক্লাস দরকার ইচ্ছা হলে তোমরা টাইমলাইন রেখে দিতে পারো, যে কোনো সময় তোমরা দেখতে পারবা। অনেকগুলো তথ্য কিন্তু আমি এখানে প্রস্তুত করছি, তাই এটা তোমার টাইমলাইনে রেখে দিতে পারো। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মাস্ক পরিধান করে থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, নিরাপদে থাকবে। অবশ্যই যেহেতু বিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে না, অবশ্যই তোমার বাড়িতে বসে মনোযোগ সহকারে পড়াশোনা করবে। তা আজকের মধ্যেই সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমার এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।